নওশাদের দুই কামরা ছোট্ট ভাড়া বাড়িটায় আজ গুরুতর বৈঠক বসেছে। সোফা বিছানায় গম্ভীর মুখে শ্বশুর শাশুড়ি আর মেজ সম্বন্ধী নয়ন বসে আছে। তাদের এই আকস্মিক আগমনে নওশাদের ভেতর অস্বস্তি হচ্ছে। মাথা যন্ত্রণা করছে খুব। ইচ্ছে করছে বিছানায় হাত পা ছড়িয়ে এক গভীর ঘুমে ডুবে যেতে। লিলির মেজ ভাই নয়ন সরাসরি ভগ্নিপতির উদ্দেশ্যে বলল, তুমি আসলে চাও কি নৌশাদ? পড়াশোনার নাম করে প্রেমের ফাঁদে ফেলে আমার বোনটাকে বিয়ে করেছিলে, অথচ এখন ওকে একটু শান্তিতেও থাকতে দিচ্ছ না। নওশাদ সে কথার উত্তর দিল না। কয়েক মাসের নামমাত্র সংসার খেলায় অতিষ্ঠ হয়ে গিয়েছে ছেলেটা। ফাইনাল ইয়ারে পড়ছে সে। প্রেজেন্টেশন, পড়াশোনা, পরীক্ষা, টিউশন, পার্ট টাইম জব সহ স্ত্রী নিত্য নতুন তৈরি ঝামেলা আর অশান্তিতে কারো মাথা ঠিক থাকে। নওশাদ এসব নিয়ে আর ভাবতে চায় না। ভাবলেই মনে হয় সে পাগল হয়ে যাচ্ছে। লিলির পিতা ফারুক তার নীরবতায় ক্ষুব্ধ হলেন কিছুটা। বললেন, এখন তো চুপ থাকলে হবে না। তোমার পরিবার আমার মেয়েকে অপমান করেছে। গ্রাম থেকে ফিরেই কারো সঙ্গে পরামর্শ না করে তুমি উঠে এসেছো ভাড়া বাড়িতে। আমরা কিছু জিনিসপত্র পাঠিয়েছি, সেসব নিয়েও ঝগড়া করেছো। এসবের মানে কি? বিপরীত পাশে আবারও নীরবতা। মেঝের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিছু ভাবছে ছেলেটা। ফারুকের রাগ খুব তরতর করে বাড়তে লাগলো। হাঁটুর বয়সী এক ছেলে তাকে গুরুত্ব দিচ্ছে না। কত বড় সাহস! তিনি গর্জে উঠলেন, এবার তুমি বাড়াবাড়ি করছো নৌশাদ। এভাবে দাম্পত্য জীবন সুখের হয় না। এমন চলতে থাকলে আমাকে আবার তোমাদের সম্পর্ক নিয়ে কিন্তু ভাবতে হবে। লিলিকে এখানে আর রাখা যাবে না। সঙ্গে করে একবারে নিয়ে যাব। চট করে মাথা তুলল নওশাদ। সুন্দর মুখখানায় লাল লাল ব্রণ উঠেছে বেশ কয়েকটা। চোখের নিচে পড়েছে কালো দাগ। দীর্ঘ সময় নীরবতা ভেঙে এবার সে মুখ খুলল। দয়া করে নিয়ে যান, আমাকে এসব জটিলতা থেকে একটু মুক্তি দিন। এভাবে কোনো মানুষ সুস্থ থাকতে পারে না। কি বলছো এসব? মাথা গেছে? আপাতত ঠিকই আছে, তবে তোমাদের জন্য মনে হয় না আর বেশি দিন ঠিক থাকবে। দয়া করে আমায় একটু শান্তি দাও, মুক্তি দাও। আমি আর পারছি না, মাফ করো আমায়। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। নয়ন উঁচু স্বরে বলল, ফাজলামো পেয়েছো নাকি? মেয়েটা তো ভালো ঘরেই বিয়ে হচ্ছিল, কিন্তু তুমি ওকে ভাগিয়ে এনে নিয়ে গিয়েছিলে নিজের গ্রামে, এখন আবার ফেরত নিয়ে যেতে বলছো? আমি ভাগিয়ে আনিনি, ও নিজেই আমার কাছে এসেছিল। তাই বলে আপনারা সর্বদা আমায় ছোট করে দেখতে পারেন না। আমার সংসারে নাক গলাতে পারেন না। পারেন না আমার স্ত্রী সংসার পরিচালনা করতে। সেই অধিকার আপনাদেরকে আমি দেইনি। ফারুক ছেলেকে শান্ত থাকতে বলে নিজেই বললেন, এটাকে পরিচালনা বলে না, এটাকে বলে দায়িত্ব। আমার একমাত্র মেয়ে লিলি, আদর ঐশ্বর্যের মধ্যে বড় করেছি ওকে। সেই মেয়ে ওই প্রত্যন্ত গ্রামে কিংবা এই টিনের চালের ফাঁকা ভাড়া ঘরে থাকবে? ওই সংসার গোছানোর দায়িত্ব কি বাবা হিসেবে আমার নয়? তোমার ভরসায় আমরা ওকে গরিবী জীবনের দিকে ঠেলে দিব? না, আপনার দায়িত্ব নয়। বিয়ে দিয়েছেন মানে সব দায়িত্ব শেষ। হ্যাঁ, আপনার মেয়ের ভালো মন্দ জানা আপনার অধিকার, তবে সংসার গোছানোর দায়িত্ব তার স্বামীর। আমি এখনো ছাত্র, ভালো চাকরি পাবো কোথায়? ওর উচ্চাকাঙ্ক্ষা পূরণ করব কিভাবে? ও সেসব জেনেই কিন্তু আমার কাছে এসেছিল। তাহলে কেন এই জীবন নিয়ে এখন এত আফসোস? কেন সর্বদা বাপের বাড়ির লোকের কাছে নিজের স্বামীকে নিচু দেখানোর এত প্রচেষ্টা? তাকে আমি না খাইয়ে রেখেছি, নাকি পুরুষের মতো অত্যাচার করি? আপনাদের কাছে যৌতুক চেয়েছি, নাকি লোভ করেছি? তবুও কেন শান্তি দিচ্ছেন না? দুই পুরুষের কথার সামনে তার যুক্তি বড়ই দুর্বল ঠেকল। লিলির মা রেবেকা মেয়েকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আগেই তোকে সাবধান করেছিলাম, কিন্তু শুনলি না তো মায়ের কথা। এখন দেখ কোন নর্দমা এসে পড়েছিস। সেদিন আমাদের পছন্দের ছেলেকে বিয়েটা করে নিলে আজ বিদেশে থাকতি, সুন্দর একটা সংসার পেতি। এখনো সুযোগ শেষ হয়নি মা, সম্পর্ক বেশি দূর এগোয়নি। এখনো ডিভোর্স করিয়ে আরো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। নওশাদ এবারেও সামনাসামনি কিছু বলল না, শুধু মনে মনে আওড়ালো, বিয়ে হয়তো দিতে পারবেন, কিন্তু আপনাদের মতো অসভ্য বর্বর পরিবারের মেয়ে আর যাই হোক সংসার করতে পারবে না। ফারুক উঠে দাঁড়ালেন। এখানে আর এক মুহূর্ত নয়। তিরিক্ষি মেজাজ নিয়ে বললেন, এত সহজে তোমায় আমি ছেড়ে দেব না। আমাদের মেয়েকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। যা কলঙ্ক লাগার তা তো লেগেছেই, এর শোধও তোমাকেই করতে হবে। কোথাও তোমার ভাই আর চাচারা
বেশ তো উচ্চ বংশ নিয়ে বড়াই তাদের, বড় বড় অনেক কথা বলেছিল। ডাকো তাদের, নইলে মামলা করব তোমাদের নামে। এই শহরে টিকতে পারবে না। লিলি অসহায় দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে, কিন্তু মুখ তুলে তাদের কারো দিকেই আর তাকালো না নওশাদ। কথায় কথায় রাগ করে বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে স্বামীর নামে নালিশ করা মেয়ের প্রতি তার আর মায়া হয় না। তবুও যদি অত্যাচারী স্বামী হতো, তাও তো সে নয়। একসময় ফারুক আর রেবেকা মেয়েকে নিয়ে চলে গেলেন, আর নয়ন যাওয়ার আগে গেল শাসিয়ে। সারা শরীর ব্যথায় টনটন করছে মিশ্রির, লজ্জায় মুখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না সে। ভেজা চুল থেকে গড়িয়ে পড়া পানিতে ভিজে উঠেছে পরিধেয় পোশাকের পেছনটা। বিথি তবুও তাকে ডেকে এনে বসিয়ে দিয়েছে পেঁয়াজ রসুন ছোলার কাজে। সামনে বসেই সবজি কাটতে কাটতে আর চোখে তাকিয়ে যাকে লক্ষ্য করছে। নীরবতা ভেঙে আচমকায় চাপা স্বরে সে বলে উঠল, হায় হায়, তোমার গলায় কি হয়েছে? লাল কেন? কে কামড়াইছে? চমকে গেল মিশ্রি। অসাবধানতায় কেটে গেল হাতের বুড়ো আঙ্গুল। সামান্য কাটলেই হাত থেকে প্রচুর রক্ত ঝরে তার। তা দেখে বিথি পুনরায় বলল, মন কই থাহে? প্রত্যেক দিন কোনো না কোনো অঘটন এই মাইয়া ঘটাইব। বিথির কণ্ঠস্বর ভয়ঙ্কর। বাড়ির পুরুষদের সামনে নরম হলেও নারীদের সামনে হয়ে ওঠে দজ্জাল কুচুটে। আর এই ভয়ানক কণ্ঠস্বর শুনলে মিশ্রির আত্মা কেঁপে ওঠে। হাতের ক্ষতের থেকেও এখন তার ভয় লাগছে এই মহিলাকে। নাজির গতকাল রাত থেকে বাড়িতে। অন্যান্য দিনের তুলনায় আজ সে ভীষণ শান্ত একটা ছেলে। শোর নেই, হাসি নেই, আগ বাড়িয়ে কারোর সাথে কোনো কথা নেই। আর না বাড়ির বাইরে যাওয়ার জন্য আছে চঞ্চলতা। গরু ছাগলকে খাবার দিয়ে বারান্দায় বসে আছে সে, তার উপর দিয়ে লাফাচ্ছে ছাগলছানা। দুটোর নামও অবশ্য নাজির দিয়েছে, কালি আর লালি। নাম ধরে ডাকলে দুটো দৌড়ে আসে। রান্নাঘর থেকে বিথির চিৎকার করা কথা শ্রবণাতীত হতেই ভ্রুজোড়া চিন্তার রেখা ফুটে উঠল তার। জিজ্ঞাসা করল, কার হাত কাটছে? আমারটার? বিথি মাথা নাড়ালো। হ, দেখেন কি অবস্থা। প্রত্যেক দিন এই মাইয়া এমন করে। এখনো রক্ত পড়তাছে, টিপ দিয়ে ধরো। নাজির ডাকলো। বউ, এদিকে আইও দেহি। মিশ্রি জমে গেল, শরীরে কাঁপন ধরেছে। হাতের ব্যথার থেকেও স্বামীর কাছে যেতে হবে ভেবেই চক্কর দিচ্ছে মাথা। নাজির উঠে ঘরের দিকে হাঁটা ধরলো, বলল, তাড়াতাড়ি আইও, আইয়া যাতে তোমার এনে বয়া দেখি। বিথি ফিসফিস করে বলল, বইয়া রইছো কেন? যাও তাড়াতাড়ি, জামাইয়ের কথা লগে লগে শুনতে হয়। উপায়ন্তর না পেয়ে ধীরে ধীরে বারান্দায় এসে বসলো মিশ্রি। নাজির বেরিয়ে এলো, হাতে তুলার অ্যান্টিসেপটিক। মাঝে মধ্যে কাজ করতে গিয়ে হাত পা কেটে যাওয়া বাবাকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথে প্রয়োজনীয় সবকিছু কিনে এনেছিল সে। মাটিতে বসে স্ত্রীর হাতটা টেনে নিল নিজের কাছে। ডান হাতের আঙ্গুলটাই কেটেছে। ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বলল, কাটছে তো কাটছে, একেবারে ডান হাত কাটছে। এখন ভাত খাবে কেমনে? তোমারে লই আমি কই যামু? ফোলা ফাইন বউ। লজ্জায় জুবুথুবু হয়ে গেল মিস্ত্রি। শরীরের কাঁপন কিছুতেই থামছে না। আবার জ্বর আইছে, শরীর তো ভালাই গরম। ওষুধ দিছি খাও নাই সকালে, আবার কাঁপতাছে। শীত করে ময়না পাখি? কপালে গলায় হাত চুইয়ে চিন্তিত কণ্ঠে বলল নাজির। মিস্ত্রি দুদিকে মাথা নাড়ালো, কান্না পাচ্ছে খুব। জ্বর এলে বা গুরুতর অসুস্থ হলে নিজেকে সামলাতে পারে না সে, হয়ে ওঠে ছোট্ট শিশু। আঙ্গুলে ছোট্ট একটা ব্যান্ডেজ বেঁধে দিয়ে আনত স্বরে নাজির জিজ্ঞাসা করলো, গোসল করছো? হ্যাঁ। ভাবির উদ্দেশ্যে গলা উঁচিয়ে বলল, জ্বর আইছে ওর, আপনারা আয় সব কাম নিজেরা নিজেরা কইরালন ভাবি। ওই বিশ্রাম নেক, নইলে অসুখ বাড়লে পরে আমাকে সামলাইতে হইব। মনে মনে ক্ষুব্ধ হলেও বাইরে কৃত্রিম হেসে সায় জানায় বিথি। নাজির শরীর ঝেড়ে উঠে দাঁড়ায়, টেনে তুলে মিস্ত্রিকে ঘরের দিকে ঠেলে দিয়ে বলল, 2টা বিস্কুট খাইয়া জ্বরের ওষুধ খাইবা, তারপর দিবা ঘুম। অসময়ে জ্বরাও ভালো না। মিস্ত্রি আর অবাধ্য হলো না, মাথা ঘোরাচ্ছে তার। কাজ থেকে মুক্তি মিলেছে, বিশ্রামের সুযোগ পেয়েছে। এই সুযোগ হাতছাড়া করে কে, তাই ঘরে চলে গেল। নাজিরের কথা মতো বিস্কিট আর ওষুধ খেয়ে বিছানায় শরীরটা ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেল ঘুমে। দুপুরে রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে। মর্জিনা চুলা জ্বালাতে জ্বালাতে চেঁচামেচি করছেন। 3টা ফাড়া জন্ম দিছি, এই বয়সে মাইনসে আরাম করে, বইয়া বইয়া খায়, পোলার বউয়ের সেবা লয়, অথচ আমি ফাটাগুলার লইগা 3 বেলা রান্ধি। চাচা তো ভাইগু দেখা তো মাইনসে কিছু শেখে। মায়ের পছন্দ মতো বিয়ে না করলে মাইয়া ভাগাইয়া আন একটা, তবুও বিয়ে কর। নাজমুল মুখ ভার করে সিঁড়িতে বসে আছে। শুকনো গাছের ডাল দিয়ে আঁকিবুকি করছে মাটিতে। পাশে বসে চাচির কথায় হাসলো পারভেজ। ফরিদা বলে উঠলেন, হ্যাঁ গো, আবার পছন্দ অপছন্দের কি আছে? আমার সামিউলের বউ আমি নিজে পছন্দ করছি। বিয়ার আগে বউয়ের মুখটা পর্যন্ত দেখে নাই আমার বড় পোলাই, তারপরেও মায়ের উপরে ভরসা রাইখা বিয়া করছে। 11 বছর ধরে সংসারও করতেছে।
আশা করি পারভেজ শুনবো। তুই করস না কেন? মাইয়া খালি পছন্দ করবি গিয়া। পারভেজের হাসি মিয়ে গেল। নাজমুল নাজিরের উদ্দেশ্যে বলল, কিছু কত ভাই, একটু শান্তি দেয় না, সারাক্ষণ বিয়া বিয়া করে। তো করস না কেন? পছন্দের কেউ আছে? থাকলে কইয়া দে, আমগো মাঝে দাসাসি তো তাতেও রাজি। নাজির বলল। মর্জিনা আজার ভুল নাম শুনে রাগ করলেন না, তরকারিতে ঝোল দিয়ে বললেন, ওগো একটু বুঝা নাজির, তোর কথা যদি হুনে, এখনই তো বিয়া করার সময়। আমি আর কয়দিন সংসারের লইগা করমু ক? নাজমুল মুখ ভার করে বসেই রইল। একটা দড়ি নিয়ে সুমা দৌড়ে এলো, আবদার করে বলল, নাসির চাচা, একটা দোলনা বানিয়ে দাও। স্কুলে যাস না কেন? বন্ধ। কি এর বন্ধ? অন্য ধর্মের একটা উৎসব আছে, তাই বন্ধ দিছে। দাও বানাইয়া। আব্দুল্লাহ বোনের সাথে সাথে বলল, দাও, দোল কামো। এই দড়ি দিয়ে হইব না, আরো মোটা দড়ি লাগবো। দাঁড়াও, লইয়া আসি। ছাগলের ঘরের চাল থেকে বিশাল মোটাসোটা একটা দড়ি নিয়ে হাজির নাজির। সুমা গিয়েছে পিড়িয়ে আনতে। চালতা গাছের দিকে যেতে যেতে ছোট চাচির উদ্দেশ্যে বলল, আমনের মাইয়া ঠিক করেন চাচি, দেখুন নে ওই বিয়া না কইরা কই যায়। ফরিদা বললেন, হ, তুই নিজেই ঠিক কর। পোলাগো পছন্দ ভালা না। ওই যে আমগো নৌসাদ একটা বিয়া কইরা আনছে, একেবারে খারাপ মাইয়া, ব্যবহার ভালা না। আর নাজিরে আনছে আকাইম্মা ধইরা। উচ্চ বংশীয় থাকলে কি হইব, সংসারে কাম পারে না। নাজির শুনে রাগ করল না, স্বাভাবিক স্বরে বলল, উচ্চ বংশীয় চাল চলন ভালা, চকল ঘড়ি করতে পারে না, কাজ্জা করতে পারে না, জামাইয়ের মুখে মুখে তর্ক করে না, দেখতেও সুন্দর। এমন মাইয়া কয়জন পায়? সংসারে কাম আস্তে আস্তে শিক্ষা যাইব। সবাই কি আর সবকিছু শিক্ষায়? আমি তো শুনছি বিয়ের পর আপনিও নাকি কিছু পারেন নাই, সব কাম করছে আমার মায়ে। চট করে মাথা তুলে তাকালেন ফরিদা। অসাবধানতায় কড়াই থেকে গরম তেল ছিটকে এলো হাতে। সেদিকে গুরুত্ব না দিয়ে বললেন, তোরে কেডাই কইছে এইসব? মাইন্সের কি আর অভাব আছে? হের নাম মুখে নিবি না। জামাই পোলা পাহিন রাইখা পালাইছে, সহ্য হয় না। আপনি দেখছেন যে পলাইছে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না ফরিদা। মর্জিনা বললেন, আমি তো বাপের বাড়ি আসছিলাম, তখন আমার প্যাডের শাহরিয়ার 3 মাস মনে হয় চলে। তোর দাদার কাহিনী হই না, আমার বাপ জানে আমারে লইয়া গেল, কইল এই অবস্থা লইয়া এই বাড়ি থাকতে হইব না। তোর চাচায়ও সায় দিছিল, তাই নাজমুল রে লইয়াই উনে আসিলাম। যাওয়ার আগেও দেখা গেলাম মেজবুবুরে, হাসি খুশি মানু, সারাদিন শুধু সংসারের কাম আর তো গো 2 ভাইরে লইয়া ব্যস্ত থাকে। আতর ঘর থেকে 2-2টা পোলাফান লইয়া বাড়িত ফিরা হুনি সে নাই, রটনা সরছে বাপের বাড়ি কোন পোলারের লগে নাকি রাইতের আন্দারে পালাইছে। আপনার বিশ্বাস হয়েছে কথাটা? তা তো হয় নাই, মানুষ ভালা আছিল, আমারে ধৈরা ধৈরা সংসারের সব কাম শেখাইছে। বিদায়ের দিনও কত উপদেশ দিছিল। সেই মানুষ এমন কাম করছে তাকে বিশ্বাস হয়? কিন্তু বড় বুবু কইল। ফরিদা ছ্যাত করে উঠলেন, চুপ থাক, পোলা পাইন আসে বাড়িতে, এখন আর অতীতের নষ্টা মেটাই না আনার দরকার কি? যা হওয়ার হইছে। কেডাই জানে আসলে পালাইছে নাকি অন্য কিছু ঘটেছে। অন্য কিছু ঘটছে মানে? তোর মাথায় কে ঢুকাই এইসব? আজে বাজে সঙ্গ বাদ দে। তোর চাষাই অনেকবার আমারে কইছে খারাপ মাইন্সের লগে চলস, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। এখন তার ফল নিজ চোখে দেখতাছি। কাম নাই, অন্যদিন তো ডাইকাও বাড়িতে পাওয়া যায় নাই। নাজির সন্দেহ নিয়ে কিছুক্ষণ মহিলার দিকে তাকিয়ে রইল, তারপর শুরু করলো দোলনা বাঁধার কাজ। না নাই, এত কাম করে লাভ কি? দুনিয়াতে আপনারা ছাড়া সবাই শুধু খারাপ। ঘটনাটা আর বেশি ঘাটানো হলো না। জোহরের আজান দিতেই গোসল সেরে মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো নাজির। বাড়ির নারীরাও আগে আগে রান্না শেষ করে নামাজ পড়ে খাবার বাড়ছে। সে খাবার নিয়ে নাজির সর্বপ্রথম গেল বাবার ঘরে। গতকাল আকবর মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফিরে একটা ঘোরের মধ্যে ছিল ছেলেটা। সেই ঘোর তার কাটেনি। জীবনে যা দেখেছে জেনেছে সব মনে হচ্ছে মিথ্যা। বিশ্বাস অবিশ্বাসের মাঝখানটায় এতদিন বন্দি ছিল সে। ছেলেকে দেখতে সোভানালিসা ইশারা ইঙ্গিতে প্রথমে জিজ্ঞাসা করলেন সে কোথায় ছিল। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কয়েক লোকমা খাইয়ে বলল,
বাড়িতেই আসিলাম। তোমার বৌমার অসুখ, নিজের খেয়াল রাখতে পারে না। উদ্বিগ্ন হলেন লোকটা। নাজির আশ্বস্ত করল, চিন্তা করো না, ঠিক হইয়া যাইব। তবু চিন্তা করল না, উল্টো ছেলেকে ধমকাতে লাগলেন। নাজির শুকনো হাসল। পোলার বউয়ের লাগে এত দরদ, বাবা। খাওয়ানো শেষে হাত ধুয়ে বাবার মুখ মুছিয়ে দিল। কিছু সময় চুপ থেকে গম্ভীর হয়ে বলল, কাল একবার মেয়ের লগে দেখা হয়েছিল, বেলায় গেছিলাম মাছ ধরতে। অনেক কথা হইছে, অনেক কিছু জানছি। এখন আসল কথায় আসি। আমার আর ভাল লাগছে না আব্বা। এই মিশা নাটক অনেক হয়েছে। আমনের থেকে এইবার আমি সব জানতে চাই। আমনের ছাড়া এই দুনিয়াতে আমি আর কোনো মানুষকে বিশ্বাস করি না আব্বা। আমনের এই অবস্থা কেডাই করছে বলুন তো? স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন সুবহান আলিশা। বিচলিত হয়ে হাত চেপে ধরলেন ছেলের। আগেও বেশ কয়েকবার এই প্রশ্ন নাজির তাকে করেছে, কিন্তু উত্তর না পেয়ে অস্থির হতে দেখে এক পর্যায়ে থেমে গিয়েছে। তবে আজ আর তার মায়া হলো না, পুনরায় জিজ্ঞাসা করল, কেডাই করছে? মাস্টার বাড়ি ওই বুইরা আর তার পোলারা? সুবহান আলিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শরীরে অদ্ভুত এক কম্পনের সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পায়। নিজের হাত ছাড়িয়ে বাবার হাত চেপে ধরল নাজির। বলল, চুপ থেকে লাভ কি? আমনের চুপ থাকতে কি কেউ ভালো আছে? আমার মাই ভালো আছে নাকি আমি আর নসাদ ভালো আছি? আমার ভিতরটা কখনো কেউ দেখে নাই আব্বা। কেউ কখনো মাথায় হাত দিয়া জিগায় নাই, কেমন আছিস নাজির? আমি আছি, তুই চিন্তা করিস না। কেউ কয় নাই আব্বা। অসুখ হইলে কেউ মাথার কাছে বসে নাই। আমি যে কি কষ্ট করছি আমনে তা দেখেন নাই। আমনের ভাইরা আমার এই বংশের দোহাই দিয়া কোন ঠাসা কইরা রাখছে। সব কিছু থাকে বঞ্চিত কইরা এখন নজর দিছে আমার পরিশ্রমের ফসলে। অথচ আমি কিছুই করতে পারি না। কতটা কৃতজ্ঞতাহীন কন্ত। অবাক হলেন লোকটা। সর্বদা হাসি খুশি থাকা ছেলের চোখে চিকচিক করা অশ্রু দেখে মুখ থেকে অভিযোগ শুনে অসহায় হয়ে উঠলেন। দুদিকে মাথা নাড়তেই নাজির চট করে জিজ্ঞাসা করল, মাস্টার বাড়ি কেউ করে নাই? আবারও দুদিকে মাথা নাড়ালেন। আর আমার মা, সে কি হাসাই পালাইছে আব্বা? উত্তর একই। নাজিরের দেহটা দোলাচল খেয়ে গেল। এই জীবনটাই তার ভ্রান্ত বিশ্বাসের উপরে কাটল। দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল, তো কই সে আব্বা? আপনি আছেন কিন্তু সেই নেই কেন? এত ঘৃণা করলাম আমি? এই পর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। হাউমাউ করে বাচ্চাদের মতো কাঁদছেন, কিন্তু নাজির কাঁদতে পারে না। কান্না শব্দটা তার সাথে যায় না। যখন তার কান্নার বয়স ছিল তখন সে ছোট ভাইয়ের কান্না থামাতে ব্যস্ত ছিল, তাই কান্না তার জন্য নয়। দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল, সে আদৌ বাচ্চা আছো তো আব্বা? উত্তর দেওয়ার মতো অবস্থায় রইলেন না সুবহান আলিশা। নাজির চেয়ে চেয়ে শুধু বাবাকে দেখল। আরও কত প্রশ্ন তার করার আছে, আরও কত উত্তর জানার আছে, কিন্তু করতে পারে না। ওই কান্নায় যেন বুঝিয়ে দেয় তার বাবা ঠিক কতটা অসহায়, কতটা ঝড় সহ্য করে বেঁচে আছে এই পৃথিবীর বুকে। গরমে হাঁসফাঁস করছে মিস্ত্রি। জ্বরের উত্তাপ কমেছে বটে, কিন্তু তার বিপরীতে সারা দেহ ভিজে উঠেছে ঘামে। পরনের পোশাক স্যাঁতস্যাঁতে হয়ে গায়ে লেপটে আছে। অস্বস্তি নিয়ে ঘন শ্বাস ফেলে নড়তে চেয়েও সে পারল না। ভারী কোনো বস্তু আষ্টে পৃষ্ঠে যেন জড়িয়ে রেখেছে তাকে। বাধ্য হয়ে পিটপিট করে চোখ মেলে তাকালো সে। পাশে শোয়া পুরুষকে দেখে চমকালো। বাঁধন থেকে মুক্ত হতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়ে থেমে গেল একসময়। হঠাৎ তার দিকে চোখ খুলে তাকালো নাজির। বিরক্তিমাখা কণ্ঠে বলল, নর কেন বউ? এতক্ষণে ঘুম ভাঙছে, জ্বর কি কমছে দেখি? অস্থির হাতটা স্ত্রীর কপালে গলায় ছোয়ালো নাজির। খানিক পর ফেললো স্বস্তির নিঃশ্বাস। পিঠে হাত ঠেকিয়ে বলল, হ কমছে। গামাইয়া কি অবস্থা? গলার এটা কিসের দাগ? ইস, খড়ি হইয়া গেছে। লজ্জায় রাঙা হয়ে গেল মেয়েটি। মুখ লুকালো স্বামীর বুকে। নাজির বিষয়টা বুঝতে পারলো হয়তো, তাই হাসলো। আহ, কি লজ্জা আমার বউয়ের। যাও যাও, গিয়ে গোসল করে আয়ো। সকালে করেছি। তো সকালেরটা সকালে গেছে গা, এখন আবার করতে হইব, না হলে খারাপ লাগবো। রাতে আবার ঘুমাইতে পারবা না। বলে শোয়া থেকে উঠে বসলো নাজির। সাথে টেনে তুললো মিস্ত্রিকেও। মিস্ত্রির মুখ ভার। ঘুম থেকে উঠলে শরীর দুর্বল লাগে। তার ইচ্ছে করে সারাদিন বসে থাকতে। এখানে আসার পর থেকে গোসল করতে তো আরো ভালো লাগে না। তবুও নাজির তাকে ধমকে ঠেলে ঠুলে পাঠালো। পোশাক নিয়ে দুর্বল পায়ে হাঁটতে হাঁটতে কলপাড়ের কাছে যেতেই শোনা গেল বাচ্চাদের হইচই। দড়িতে কাপড় ঝুলিয়ে সেদিকে দৌড়ালো মিস্ত্রি। মুহূর্তে যেন তার সমস্ত ক্লান্তি অসুস্থতা হারিয়ে গেল কোথাও। চালতা গাছের ডালে বাঁধা দোলনায় দোল খাচ্ছে সুমা। আব্দুল্লাহ আর পাশের বাড়ির সমবয়সী রানা মুনিয়া ঘাসের উপর অপেক্ষায় বসে আছে কখন তাদের পালা আসবে। মিস্ত্রি এগিয়ে এসে হাসজ্জ্বল মুখে বলল, এই দোলনা তো আগে ছিল না, কবে বানালে? দেখলাম না তো। দুলতে দুলতে জবাব দিল সুমা। আজ দুপুরে।
আমাকে দুলতে দিবে? কয়েকবার দোল খেয়ে নেমে যাব। নিচ থেকে মুনিয়া মুখ বাঁকিয়ে বলল, হে পর আমি দোলা খাবো। তো খেয়েও, নিষেধ করেছে কে? আমি একটু দোল খেয়েই গোসল করতে চলে যাব। সুমা কর্কশ কণ্ঠে বলল, দিমু না, যাও তুমি। কেন? তুমি মুটকি, আমার দোলনায় বইলে সিরা যাইব, যাও এইখান থেকে। শেষ কথাটা চিৎকার করেই বলল। মন খারাপ হয়ে গেল মিশ্রির। খারাপ আচরণ সে একদম নিতে পারে না। এই বাড়ির মানুষগুলো সব কয়টাই অসভ্য, গিরগিটির মতো রূপ বদলায়। এই মধুর মতো মিষ্টি ব্যবহার তো এই আবার করলার মতো তিতা। নাজির বারান্দায় এসে সবে দাঁড়িয়েছে। চেঁচামেচি শুনে সেদিকে তাকাতেই দেখতে পেল স্ত্রী দাঁড়িয়ে আছে। ধমকালো সে, এনে কি তাল মিশ্রি? কখন গোসল করতে পাঠাইছি? আমি এলে কিন্তু পুষ্কনিতে লাফাইয়া চুবামু একদম। মাথা নিচু করে কলপার চলে গেল মিশ্রি। সে যেতেই ঘর থেকে খেজুর পাতার পাটি এনে বারান্দায় বিছালো নাজির। খাবার ঘর থেকে খাবার বেড়ে এনে সবকিছু সাজিয়ে বসলো পাটিতে। ঘরের ভেতরে গরম থাকলেও বাইরে ঠান্ডা বাতাস। মিশ্রি গোসল সেরে উঠান পর্যন্ত এসে এক পলক তাকালো সেদিকে। মুখ ভার করে কাপড় মেলে চুল ঝাড়তে লাগলো। নাজির তাড়া দিয়ে বলল, এতক্ষণ লাগে গোসল করতে? একেবারে আলছা মাইয়া। এনে ইয়ে বহ। বাধ্য মেয়ের মতো মিস্ত্রি এসে বসলো লোকটার মুখোমুখি। নাজির টেনে নিল তার হাত, দেখে বলল, ব্যান্ডেজ ভিজে গেছে, খুললে ফেলো। তারপর নিজে কচুর লতি দিয়ে ভাত মাখালো। লোকমা পাকিয়ে মুখের সামনে ধরতেই নাক মুখ কুচকে নিল মিস্ত্রি। বলল, খাবো না, এটা গলা ধরবে। খাউন লইয়া রং ঢং করবা না। এই লতিতে গলা ধরে না, আমার ক্ষেত্রে লতি। আপনার কচু খেতেও আছে? হা হা করো এইবার। হাঁ করলো মিস্ত্রি। মুখে নিয়ে চিবোতে লাগলো। নাজির দীর্ঘশ্বাস ফেলে বলল, বউ কেডা? আমি না তুমি? হ্যাঁ? প্রশ্নটা ঠিক বুঝলো না মিস্ত্রি। আরে জিগাইলাম ঘরের আসল বউ কেডায়? আমার তো মনে হইতেছে আমি বউ আর তুমি হইলে আমার জামাই। না হলে কয়জন জামাই তার বউয়ের এমন সেবা যত্ন করে? বাবা গো, অসুখ হইলে সেবা করতে হয়, গোসলে পাঠাইতে হয়, আবার 2 বেলা মুখের সামনে খাওয়া নাই না, খাওয়া পর্যন্ত দিতে হয়, রাগ ভাঙাতে হয়। অথচ ঠিক বিয়ের রাতে আমার থইয়া পালাই যাওয়ার ফোন দেওয়ার ছিল 2 ভাই বোনে। অন্য বেটারে বিয়ে করলে পাই দি এই আদর্শ হক? খোটা দিচ্ছেন? নাজির কাউকে খোটা দেয় না, চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো দেখাই দিতেছি। এটা আপনার দায়িত্ব। আমার? হ্যাঁ। আমার জ্বর এসেছে কিভাবে? কেমনে? আপনার জন্য। আপনিই আমাকে দিয়ে কঠিন কঠিন কাজ করিয়েছেন। আঙুল কেটেছে কিভাবে? তোমার অসাবধানতায়। জি না, ভুল। আপনার বাড়ি কাজ করতে গিয়ে কেটেছে। কাজের সময় আপনি কেন আমার মাথায় এসে নৃত্য করবেন? আমি নৃত্য করেছি কখন? আমি বারান্দায় বউ আইছিলাম। আপনার সাথে তর্কে যেতে চাইছি না। পারলে তো যাইবা। বউ হিসাবে কোনো দায়িত্ব নাই? আছে। পালন করো না কেন? শিখিয়ে দেন না কেন? এইটাও এখন আমার দোষ? হ্যাঁ কর। মুখ মলিন করে চুপচাপ খেতে লাগলো মিস্ত্রি। শ্বাস ফেলে নাজির বলল, মন দিয়ে সংসার করবা, শুধু আমার কথা শুনবা। কারো লগে হওয়া কারণে তর্ক করবা না, না কইয়া বাপের বাড়ি দৌড়ে দিবা না। আর বড়দের মতো সবাই যা কইব তাই করতে যাইবা না। কেন? আপনি কোথায় যাবেন? জামু এক জায়গায়, কাল সকালে খাইয়া বের হমু, ফিরতে দেরি হইতে পারে। কোন জায়গায়? প্রশ্নের উত্তর দিল না নাজির। দৃশ্যটা বিথির চোখে সর্বপ্রথম পড়ল। নাজির থাকায় কিছু বলল না, বরং ডেকে আনলো মর্জিনাকে। মর্জিনাদের কাণ্ড দেখে অবাকই হলেন। সিঁড়িতে বসতে বসতে বললেন, এই দিন দেখার লইগাই মনে হয় বাইসা আসিলাম। আমগো ঘাউরা নাজিরও শেষমেশ বউ লইয়া রং ঢং শুরু কইরা দিছে। আচমকা কাউকে দেখে মিস্ত্রি নড়ে চড়ে উঠল। লজ্জায় মাথা নাড়ালো, আর খাবে না। নাজির চোখ রাঙালো, শাসিয়ে চাপা স্বরে বলল, সবটি ভাত না খাইয়া উঠলে 2 দিন খাওন দিব না। মানুষের কথায় দৌড়ে দিতে হইব কেন? ভয়ে ঠাই বসে রইল মিস্ত্রি। চুপ করে খেতে লাগলো। নাজির চাচির উদ্দেশ্যে বলল, কি করমু কন প্রাণের চাচি? বেড়া মানুষের জাত, বাইরে কঠোর, কিন্তু বউয়ের কাছে আইলে আত্মা হইয়া যায় নরম। তা দেখতেই পাইতাছি, আমার জামাইরে তো আর কম খোসার দেশ নাই। আমনে জামাইরে ভুল কিছু কই নাই, সে তো আসলে বউ পাগলা। আর তুই? আমি স্বামী, নিজের দায়িত্ব পালন করতেছি। নিজের বেলা 16 আনা ফাজিল। তোর বউয়ের হাতে কি হইছে?
জামাইরে দিয়া কষ্ট করাও কেন? হাত কাইটে গেছে। সামিউল ভাইয়ের বউটা এবার আমার বউয়ের উপর নির্যাতন শুরু করেছে। বিথি আটকে উঠল। হায় হায়, কবে অত্যাচার করছি? মিশা অপবাদ দেবেন না। আপনি চুপ থাকেন ভাবি, আমি সবই দেখছি। আমার ছোট বউটার কিছু হইলে আমি আমলার নামে সুপ্রিম কোর্টে মামলা করমু। আমি তো তোরে আগেই কইছিলাম, বড় জোন আর তার ঘরের সব কয়ডা বাটপার, আমার লগে খা, কিন্তু শুনলি না। এখনো সময় আছে, আমার ভাগে আইয়া পর। আপনারা সবটি এক। আপনি আমার বউ দিয়া বেশি কাম করাইবেন, যেই ফাঁকি বেজে আমনে। হ, সব সময় খালি আমারই দোষ। বিপরীতে চুপ রইল নাজির। খাওয়ানো শেষে হাত ধুয়ে জিজ্ঞাসা করল, সবই তো ঠিক আছিল, তাহলে মুখ এমন করে রাখছেন কেন? হয়েছে কি? নাক টানল মিস্ত্রি। অভিযোগের সুরে বলল, একটু দোলনায় চড়তে চেয়েছি, তাই সুমা আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমার মুটকি বলেছে আমি বসলে নাকি ওর দোলনা ছিঁড়ে যাবে। আমি কি এতটাই মোটা? এটো থালা বাসন গুছিয়ে নাজির কলিমের মায়ের উদ্দেশ্যে বলল। এগুলো একটু ধুইয়ে আনেন তো চাচি, আমি পারি নাই এইসব। নাজিরের মুখের উপর না করলেন না তিনি, চুপচাপ নিয়ে গেলেন সামনে থেকে। নাজির বসা থেকে উঠে চালতা গাছের দিকে এগিয়ে উঁচু স্বরে বলল, এই সুমা, তুই তো চাচিরে কি কইছস? কই কি হইছে? মোট কি কইছস কেন? এটা থাপ্পড় মাইরা তো যাও আমি ছুটাই দিমু। স্কুলে এইসব শিখায়? কথাগুলো কিছুটা কঠিন শোনালো। সুমা নাক ফুলিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। এই যেন কেঁদে দিবে। বিথি দৌড়ে এলো, মেয়েকে জড়িয়ে ধরে বলল, এমনি বকেন কেন? পোলাপাইন মানুষ কি না কি কইছে তা ধরতে হইব। আমানের বউ বা কেমন যে পোলাপাইনের নামে বিচার দেয়। পোলাপানের মতো থাকবো? বড় গলকে এমন আচরণ করবো কেন? মুটকি আবার কেমন শব্দ? পাড়ার মহিলাগুলোকে কুডামি না কইরা মাইয়ারে ঠিক মতো মানুষ করেন, আর কখনো এমন কথা শুনলে পানিতে ফালাই দেয়া এমনে। সুমা ভ্যা করে কেঁদে দিল। আমার দোলনায় চলতে চাইছে মা। কথাটা শুনে বিথি বলল, দেখছেন, এমনি এমনি কয় নাই। ডিরিঙ্গি মাইয়া মানুষ কেন দোলনায় চড়তে হইব? চড়লে চলবো, আমনগো কি? দোলনা তো আমি বান্ধাইছি, আমার বউ চলে অসুবিধা কি? নাজিরের সাথে মুখ লাগাবে না বিথি। কথায় যে পারবে না তা সে জানে, তাই মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। নাজির ভেতরে এসে একই স্বরে বলল, আমার বউরে আমি মারমু বকমু, আবার উড়ে লইয়া আমি ঢং করমু। এটা আমার স্বামীগত অধিকার, কিন্তু আমি ছাড়া অন্য কেউ করলে তার অবস্থা খারাপ করে দিমু, কইয়া দিলাম। আঁচলে মুখ ঢেকে মুচকি হাসলো মিস্ত্রি। মুখমণ্ডলের সমস্ত মলিনতা কেটে গিয়ে সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠল। নাজির আর চোখে তা দেখে এগিয়ে গেল গোয়ালঘরের দিকে। মিল্টন আর লতিফ এসেছে। দূর গাছে এক নাগারে কাক ডাকছে। রোদের উত্তাপ রোজকার মতোই। সকালের খাবার খেয়ে নাজির বাড়ি থেকে বেরিয়েছে। গন্তব্য শ্রীপুরের উজিলা গ্রাম। গ্রামের মহাসড়কে গাড়ি সচরাচর পাওয়া যায় না। ঘন্টার মধ্যে দু একটা টেম্পোর দেখা মিলে, তাও মাঝে মধ্যে। নাজির চা খেতে খেতে রাস্তায় নজর রাখছে। সুজন এসে বসলো পাশে। দোকানিকে চায়ের নির্দেশ দিয়ে কলা খাকারি দিয়ে বলল। ঘাড় ফিরিয়ে একবার পাশে তাকালো নাজির। চায়ের কাপে শেষ চাটুকু মাটিতে ফেলে পুনরায় তাকালো রাস্তায়। মাথা নাড়িয়ে বলল, ভালাই। মিস্ত্রি কেমন আছে? আমাকে ওপরে রাগ ওর ওপরে ছাড়িস না। ছোট মানুষ, মন্ডও নরম, বুঝাইলে সব বুঝে। নিজের বউয়ের ওপর অন্য রাগ ঝাড়মু কেন? কোথাও যাইবি? হ, জেলা শহরে যামু, একটু কাম আছে। মিস্ত্রিরে আমাকে বাড়িতে দিয়া যাইতি তাইলে? চাচি অনেক চিন্তায় আছে, সেদিন তো না খাইয়া আইয়া পড়ছে। ঘন ঘন বাপের বাড়ি গেলে আমাগো বাড়ির বাকি মহিলারা বাঁকা চৌকে দেখবো, হিংসা করব। একলা পাইয়া কথাও হই নাইব, পরে কোনোদিন না হয় যাইবা। আজ ছেলেটার মাথা ঠান্ডা, গলা নরম, কথা বলছে সুন্দর করে। সুজন অবাকি হলো। এমন সুন্দর আচরণ নাজিরের থেকে সে আশা করেনি। দূর থেকে টেম্পোর সাইরেনের আওয়াজ হলো। নাজির বসা থেকে উঠে দাঁড়ালো, জিজ্ঞাসা করলো, তোমাগো বাড়ির বইরার কি খবর? কয়দিন ধরে দেখি না। বাড়ি থেকে কাম বাহিরে হয়, কয়দিন ধরে অসুখ। ডাক্তার দেখো না কেন? বয়স হলে কত রোগ দেখা দেয়। কবিরাজ বাদ দিয়া হসপিটালে লইয়া যাও। গত সপ্তাহে নিয়েছিলাম। আচ্ছা, জায়গা। হাতের ইশারায় টেম্পো থামে সে উঠে বসলো। তাতে সুজন আশ্চর্য হলো। চায়ের স্বাদ কেন যেন বিচ্ছিরি লাগছে তার কাছে। টাকা দিয়ে বসা থেকে উঠে চলে গেল বাড়ির পথে। তখন মধ্য দুপুর। জোহরের আজান হয়েছে বেশ কিছুক্ষণ আগে।
নির্দিষ্ট গ্রামে বিপাকে পড়ল নাজির। সব তার কাছে অচেনা। পূর্বে এই গ্রামে সে আসেনি, আসার প্রয়োজনও পড়েনি। দোকানপাট সব বন্ধ, ধুধু মরুভূমির মতো শূন্য পড়ে আছে পথঘাট। তা দেখে দীর্ঘশ্বাস ফেলল নাজির। উজিলাব গ্রামের অজানা পথ ধরে হাঁটতে হাঁটতে বিড়বিড় করতে লাগলো। শালারা মরছে নাকি? কিছুটা পথ এগোতেই আচমকা দেখা মিলল এক হাফ প্যান্ট পরা বাচ্চা ছেলের। নাজির তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো। ছেলেটা দুদিকে মাথা নাড়ালো। না। অসন্তুষ্ট হলো নাজির, তেসরা স্বরে বলল, এলাকার আর মানুষ কই? মরছে? এই দুপুরবেলা আর কই থাকবো, বাড়ি থেরা। তোমার দাদা আছে? না, দাদি আছে। লইয়া চলো, হ্যাগোজে গেলে মনে হয় চিনবো। ছেলেটা সঙ্গে করে নিজেদের বাড়িতে নিয়ে গেল তাকে। টিনের চৌচালার একজোড়া মাটির বাড়ি, হাঁস মুরগি লাদা দিয়ে ভরে আছে উঠোনে। গন্ধে নাক চাপলো নাজির। হাঁস মুরগি গরু ছাগল তার বাড়িতেও আছে, কিন্তু এত গন্ধ তো কখনো পায়নি। ছেলেটা দাদি আর মাকে ডেকে আনলো। মা জিজ্ঞাসা করলো, কারে খোঁজেন? নাজির কৃত্রিম হাসলো। বাতেন সরকারের বাড়িটা কোন দিকে জানেন? পথঘাট ফাঁকা, কাউকে যে জিগামু সেই উপায়টুকু নাই। মহিলা শাশুড়ির দিকে তাকালেন। বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, কোন বাতেন? এলাকা কোনটা? এলাকা জানলেই তো হইতো। বাতেন সরকার তার নাম, কিন্তু বাচ্চা নাই। তার বউ বাচ্চা আছে কিনা তাও সন্দেহ। তবে সন্তান 4টা। ছোট মাইয়ের নাম নাসরিন। বৃদ্ধা মনে করার জন্য সময় নিলেন। বেশ কিছুক্ষণ পর জবাব দিলেন, হ্যাঁ তো এই পাড়ায় খায় না বাপ, সরকার বংশ অন্য পাড়ায়। বউ জব্বার কই, হ্যারে ডাক দিয়া কও ওরে বরকত সরকারের বাড়ি পর্যন্ত দিয়াই তো। মহিলাটি শাশুড়ির কথা মতো স্বামীকে ঘর থেকে ডেকে আনলেন। লোকটা বোধহয় সবে দুপুরের খাবার খেয়ে শুয়েছিল। হঠাৎ বিশ্রামে বিঘ্ন ঘটায় ললাটে ফুটে উঠেছে বিরক্তির ভাঁজ। মায়ের আদেশে বললেন, আমার লগে আয়েন। নাজির চুপচাপ তার পিছু পিছু হাঁটতে লাগলো। নির্দিষ্ট বাড়ি পর্যন্ত পৌঁছাতে বেশি একটা সময় লাগলো না। তাকে ফটক পর্যন্ত পৌঁছে দিয়ে বিদায় নিলেন জব্বার। চারিদিকে শুধু টিনের চালার মাটির ঘর, তবুও বাড়ি উঠোন চকচক করছে। মনে হচ্ছে খুব শীঘ্রই লাপা হয়েছে। গৃহস্থ বাড়িতে সারা শব্দ নেই। দুপুরে খাবার খেয়ে ভাত ঘুম দিয়েছে হয়তো। হাঁক ছেড়ে ডাকতেই একজন মহিলা তাকে ভেতরের ঘরে নিয়ে বসালো একটা চেয়ারে। বেশ কিছুক্ষণ পর সেখানে হাজির হলেন একজন বয়স্ক লোক। চুল দাড়ি আদ্যপান্ত পেকে গেছে, পরনে লুঙ্গি আর একটা সাদা হাতাকাটা গেঞ্জি, যার মধ্যে ফুটো আছে 3টি। নাজির সালাম দিল। লোকটা সালামের জবাব নিয়ে তার থেকে কিছুটা দূরে দোলনা চেয়ারে বসে হুক্কায় টান মারলেন। তাকে আপাদমস্তক দেখে ধোয়া ছেড়ে জিজ্ঞাসা করলেন, কই থেকে আইছেন? বনখড়িয়া। ভ্রুযুগলের মাঝখানে সমান স্থানটা কুচকে গেল লোকটার। নাজির বলল, বাতেন সরকার তো নাই, তাই না? না, মারা যাওয়ার অনেক বছর পার হইছে। তার বউ আছে? না, সেও মারা গেছেন। আপনি? আমি তেনার বড় পোলা, বরকত সরকার। আমনে কেডা? এত বছর পর আমার আব্বা আম্মার খোঁজে আইছেন। যখন আব্বা মরছে তখন আমনে দুনিয়াতে আসিলেন কিনা তাও সন্দেহ। নাজির সামান্য হাসলো। দুনিয়াত আসিলাম, কিন্তু ছোট আসিলাম। আমনের বাকি ভাই বোন কই? ভাই হইল 2টা, হেরার ঘরেই আছে। আমনের বয়সী এগো পোলা পাইনও আছে। যা কর আমারে কইতে পারেন। তা গো ডাকেন, আইসি যেহেতু সবার সাথে কথা কইয়া যায়। বরকত সরকার হাঁক ছাড়লেন, মামুন, মেহমান রে খাতিরদারির ব্যবস্থা করতে ক, আর তোর চাচা গো ডাইকা লই আয়। খাতিরদারির কোনো প্রয়োজন নাই, আমার কাম শেষ হইলে বিদায় নিমুনে। তা কইলে তো হয় না, অতিথি আপ্যায়ন করা আমগো নিয়ম। নাজির চুপ রইল। লোকটা জিজ্ঞাসা করলেন, আমার আব্বারে কেমনে জেনেন? এত বছর পর হঠাৎ খোঁজে আইলেন যে? বনখড়িয়া গ্রামের কোনো বাড়ির পোলা আমনে? নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল না। একজন মহিলা এসে তার সামনে কয়েক পদের বিস্কিট, চানাচুর, মিষ্টান্ন আর কমলার দানা রেখে চলে গেলেন। নাজির সেসব ছিল না পর্যন্ত। এই বাড়িতে পানীয় সে পান করবে না। বাকি 2 ভাই এসে বসলো বড় ভাইয়ের পাশে। তাদের চুল দাড়িতেও পাক ধরেছে, বয়সের ভারে কুচকে গিয়েছে চামড়া। পূর্বের প্রশ্নের উত্তরটা এবার নাজির দিল। বাতের সরকার সম্পর্কে আমার নানা লাগে। আমি শাহ বংশের সুবান আলী শাহ বড় পোলা নাজির শাহ। মনে আছে বাতেন সরকারের মাইয়া? দুর্ভাগ্যবশত তিনি আমার জন্মদাত্রী মা। উপস্থিত লোক 3 জনের স্বাভাবিক মুখখানা কেমন যেন হয়ে গেল। বিস্মিত, আতঙ্কিত নাকি শঙ্কিত বুঝতে পারল না নাজির। মেজ ভাই রাফেদ সরকার বলে উঠলেন,
তুমি নাজির? কত বড় হয়ে গেছো, চেনাই যায় না। ছোট ভাই আবু বললেন, এত বছর পর আমার কথা মনে পড়লো? আপনাকে তো মনে পড়ে নাই? বাপ মা ছাড়া দুইটা ভাগ্না কি অবস্থায় আছে তাও তো কখনো উকি মাইরে দেখো নাই। তার পেজে কারণ আছে। কারণ জানি না, আমার কোনো কাম নাই। এই সম্পর্ক জোর লাগেতে এনে আমি নাই, আমি আইছি অন্য কামে। আপনাকে বইন কই, ঠিকানা দেন, কথা আছে এর লগে। একে অপরের দিকে তারা চাওয়াচাই করলেন। তপ্ত দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টি স্থির করলেন মেঝেতে। রাফেদ সরকার বললেন, তার খবর আমরা জানি না। 21 বছর আগে আমাগো কাছে খবর আইছিল সে নাকি কার লাগে পালাই গেছে। তারপর আর কখনো দেখা হয় নাই। খোঁজার অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই। মিশা কথা কম কন, আমার মন মেজাজ কিন্তু ভালো নাই। ঠিকানা দেন, না হইলে দেখা করার ব্যবস্থা করে দেন, জায়গা। আমার সাহা কথা কইতাছি নাজির। 3টা বছর আমরা লোক লাইগা খুঁজছি, তোমাগো বাড়ি পর্যন্ত গেছি কিন্তু কোথাও তারে পাই নাই। আমার কাছে খবর আইছিল আমাগো গ্রামের কেউর লগে নাকি সে পালাইছে, অথচ পুরা গ্রাম চিরুনি তল্লাশি দিয়াও তেমন কাউরে পাই নাই। তার মানে কইতেছেন সে পালাই নাই? আমরা জানি না কিছু। আমগো অনেক আদরের আসিল সে, সবার ছোট, বিয়াও হয়েছিল খুব কম বয়সে। পরেশগার সংসারী মাইয়া, যতবার বাপের বাড়ি তাইছে ততবারই তোমার বাপে দিয়া গেছে, আবার যাওয়ার সময় আইয়া লইয়া গেছে। বাড়ি তাইলে সব সময় ভাবিগো লগে লগে থাকতো। জামাই ভক্ত মাইয়া মানুষ। তোমরা হওয়ার পর আওয়া বন্ধ কইরা দিল। আমরাই মাঝে মাঝে গিয়া দেখা কইরা আইতাম। সেই মাইয়া হঠাৎ কইরা পলাইয়া গেল। তোমার বাপের অমন অবস্থা হইল, আর এত বছরেও আমগো লগে যোগাযোগ পর্যন্ত করলো না। খোঁজাখুঁজি কইরাও তারে খুঁজা পাইলাম না। আর কি প্রমাণ লাগবো? নাজিরের ভেতরে বিস্ময়, কিন্তু বাইরে সে স্বাভাবিক। নীরবে বসে রইল বেশ কিছুক্ষণ। আবু জিজ্ঞাসা করলেন, তোমার বাপে এখনো বাচ্চা আছে? আছে, নাম মাত্র। তার জিগাও নাই কি হইছে? কথা কইতে পারে না, আপনাকে তো জানার কথা। জানি না, তোমার চাচারা দেখা করতে দেয় নাই, আমগো বেজ্জতি করছে। চেয়ারম্যান লইয়া হুমকি ধামকি দিছিল, গ্রামে ঢুইক্কা মামলা করব। আর আপনাকে মামলার ভয় লাগে না? এক বাপ মায়ের ঘরে থাকিয়া জন্ম নেওয়া বইনে ভুইলা গেলেন। দুইটা ভাগনা কি অবস্থায় আছে তা চিন্তা হইল না? যাজ্ঞা, তাইলে তো অরিসের পাওনা জমি পইরা রইছে, তাই না? তিনজনের মুখভঙ্গি কেমন যেন হয়ে গেল। মুখে শব্দ না করে মাথা নাড়ালেন শুধু। নাজির জিজ্ঞাসা করল, কেডাই আপনাকে কাছে খবর নিয়ে আইছিল? প্রথমে জানছেন কবে? ঘটনার কয়দিন পরে? জানছি ঘটনার 1-2 সপ্তাহ পরে। আমগো গ্রামের একজনের আত্মীয়র বাড়ি তমগো গ্রামে। হের মারফত সর্বপ্রথম হুমছিলাম, তয় বিশ্বাস করি নাই। ভাইজান কইছিল পরদিন যাইতে, কিন্তু পরদিন সকালে তমগো বাড়ির চাকর মারফত খবর আসে। লগে লগে আমরা শাহ বাড়িতে যাই। ততক্ষণে সবার মুখে মুখে এই ঘটনা ছড়াইয়া গেছে। তোমার আব্বা হাসপাতালে ভর্তি। কতগুলা বছর সে শরমের ঠেলায় সমাজে চলতে পারে নাই, তারপর হার মাইন্না নিছে। তোমার চাচারা খুবই খারাপ মানুষ। হ্যাগো লগে আইছিল চেয়ারম্যান আর হের পোলা, যে বর্তমান চেয়ারম্যান হইছে। আমগো চেয়ারম্যানের লগেও তার খাতির অনেক। আমরা আর কি কইতাম কও, এমনিতেই সম্মান লইয়া টানাটানি, তার উপর হুমকি ধামকি। তার কয় মাস পর তোমার বড় চাচায় লইল, কইয়া গেল নাসরিনের পাওনা সমাপ্তি আমরনেরা রাইখা দেয়। ভোগ করবে নাকি দান করবে আমন এগো ব্যাপার। তবুও আমগো লগে আর যোগাযোগ করার চেষ্টাও করে না। সব সম্পর্ক এমনি শেষ।
আন্নাগো বাড়ির মাইয়া যা করছে এমন কেউ কইছে তুমগো কারো লগে যাতে যোগাযোগ করার চেষ্টাও না করি, তাই বুঝা লইব। আবারও সেই চাচা। এই চাচারা নাজিরকে একটু ভালো মানুষ হয়ে থাকতে দিচ্ছে না। এত কি দায় তাদের? এত কিসের লোভ? কপালের শিরাগুলো যেন ফেটে বেরিয়ে আসতে চাইছে। নাজির উপলব্ধি করলো সত্যের মুখোমুখি হওয়ার সময় এটা হয়তো নয়। যতই সে কঠিন মানুষ হওয়ার অভিনয় করুক, এখনো তার হৃদয় নরম। নইলে এত কষ্ট হচ্ছে কেন? এত কিছু মেনে নিতে পারছে না কেন? চোখের সামনে সত্য রেখে কেনই বা মিথ্যেতে বেঁচেছিল এতদিন? শরীরটা ভীষণ দুর্বল লাগছে, কাঁপছে বোধ হয়। চুলে হাত রেখে জিজ্ঞাসা করলো, কোন চাকর? নাম জানেন? সে জানে লোকটা যে আব্বাস নয়। আব্বাস বড় চাচার বিশ্বস্ত হলেও সামিউলের বয়সী। সে এসব করতে পারবে না। তাছাড়া সে তো তাদের বাড়িতে কাজে এসেছে ওই ঘটনার বহু পরে। মামারা মনে করার চেষ্টা করতে লাগলেন, অনেক বছর আগের ঘটনা কি আর এখনো মুখস্থ থাকে? রফেদ সরকার বলে উঠলেন, মনে পড়ছে, নাম মতলেব। তখন ভাইজানে সমবয়সী আইছিল। মোতালেব? নামটা নাজিরের অচেনা লাগলো। নাম শুনলেও চেহারা মনে করতে পারছে না। গ্রামে এই নামে মানুষ থাকলেও এত বয়স্ক কেউ নেই। এ আবার নতুন কোন চরিত্র? আরো কিছু কথা বলে উঠে গেল সে। বরকত সরকার বললেন, এত তাড়াতাড়ি যাওগা, একটু বউ, সবার লগে পরিচিত হইয়া যাও। এত বছর পর আইলা। পরিচিত হইয়া লাভ নাই, আমার কাম শেষ। ভালো থাকেন আপনারা। আবার কবে আইবা? আর আইমু না। হলো নাজির আব্বা, মামা গো উপরে রাগ কইরো না। আমগো কিছু করার আছিল না। যোগাযোগ রাইখো, যখন ইচ্ছা আইয়া পইরো। বিয়া করছো তুমি? কয়েক মাস আগে কইছি। তোমার না আর একটা ভাইয়া ছিল, কি জানি নাম, মনে পড়তাছে না। নওশাদ শাহ। হ কেমন আছে ওই? কি অবস্থা? করে কি? ভালোই আছে, শহরের বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। কিছু খাইয়া যাও, একটু বউ, কত কথা আছে তোমার লগে। নাসরিন আসলেই পলায় নাই। না হইলে তুমি তো এত দূর আওয়ার মানুষ না। তোমার চাচারা জানে? জানে না? হেরা জানলে কখনো হয়তো এই পর্যন্ত আইতে পারতাম না। আশা করি আপনারাও তাগেরও জানাইবেন না। জীবনে তো ভাই বা মামার দায়িত্ব পালন করতে পারেন নাই, এইটা না হয় করেন। আর হ্যাঁ, কখনো যোগাযোগ করার চেষ্টা করেন না। মায়া দেখানোর দরকার নাই। মনে করবেন বোন সহ বোনের সব অস্তিত্ব কবরে জায়গা। আল্লাহ হাফেজ। নাজির বাড়ি থেকে বেরিয়ে এলো। পেছনে হয়তো লোকগুলো অবাক চোখে তাকিয়ে তার প্রস্থান দেখলো। আবু বেশ কয়েকবার বুঝি ডাকলো, কিন্তু নাজির সাড়া দিল না। এখন আর এসব আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর কোনো প্রয়োজন নেই তার জীবনে। উপরে আল্লাহ আর নিচে বাপ মা ছাড়া কেউই কারো আপন হয় না। অথচ নাজিরের বাপ মা নেই, কারো সহানুভূতি তার প্রয়োজন নেই। এর অতল পর্যন্ত সে পৌঁছে ছাড়বেই, যা হওয়ার হোক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।